কিভাবে পড়তে হয় PHP.NET সেটা আমরা জানি না, এই কারণে হচ্ছে আমাদের ঝামেলাগুলো হয়ে যায়। তবে ভেরিয়েবল ডিক্লারেশনের নিয়মগুলো বুঝছেন, যে বইটাতে আছে, বই দেখে দেখে আমি আপনাদেরকে একবার রিডিং করাই দিচ্ছি। এটা যদিও এই বলা বইটা কি হয়েছে, আমাদেরকে আমরা কি এটা পিডিএফ বা কিনতে পারবো কিনা? এটা পিডিএফ বই নাই যদিও, আর বইটা আমারও না, কিংবা ইয়ার যিনি লেখক ওনারা আপনি বইটা রকমারি থেকে সংগ্রহ করে নিতে পারবেন, সেটা সমস্যা না। তবে বইটা এখনই কিনেন না, এখন কিনে বইটা পড়া শুরু করবেন আপনারা কিছু বুঝবেন না। আসল কথা হচ্ছে আপনাদেরকে, মানে আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে সঠিকভাবে বুঝাইতে, কারণ বইয়ে অনেক কিছু আছে পড়ে বোঝার মতো না। আমি যখন 2012 সালে PHP প্রোগ্রামিং শুরু করছি, 12 থেকে 15 সাল পর্যন্ত কিছু করতে পারিনি। তারপরে BITM এ আমি একটা কোর্স করছিলাম, জাজিদ রশিদ নামে একজন টিচার আছে, উনি করাইছিল। উনি সপ্তাহে একদিন ক্লাস নিত, শুক্রবারে দুপুর 1টায়, সকালে শুরু করতো, 10টা কি 11টায় শুরু করতো, সন্ধ্যা 6টা পর্যন্ত ক্লাস করে টানা। উনাকে আমি দেখছি আমাদেরকে শেখানোর জন্য দুপুরের খাবারটাও খাইতে দিত না। যখন আসরের নামাজের বিরতি দিত, তখন উনি খালি আসরের নামাজ পড়ে কিছু খায়া তারপরে আসে। সর্বোচ্চ মনে করেন যে নামাজ পড়তে তার লাগতো 10 মিনিট, আর খাইতে লাগতো হলো 10 মিনিট, এই 20 মিনিটের বিরতি দিয়ে এসে আবার পড়ানো শুরু করতো। একদম মাগরিবের যখন আজানটা দিত উনি ক্লাসটা শেষ করতো। উনি শিখিয়েছিল কিভাবে আসলে শিখতে হয়। উনি আমাদেরকে PHP প্রোগ্রামিং শেখায় নাই, একটা প্রজেক্ট করায় নাই, আপনি জানেন, কোনো একটা প্রজেক্ট করায় নাই। কিন্তু তারপরে ওনার কাছ থেকে আমি যা শিখছি, তা 12 থেকে 15 সালে অতটুকু শিখি নাই। আমি ওনার কাছে 3 মাসের ক্লাসে যা শিখছি, তাও 3 মাসে প্রতি সপ্তাহে একটা করে ক্লাস নিত। তাহলে টোটাল ক্লাস হইতো মনে করেন যে সপ্তাহে 4 দিন, মাসে 4টা সপ্তাহ, আর 3-4-12টা ক্লাস। এই ক্লাসগুলোর মধ্যে আমি ওনার কাছ থেকে এগুলো সম্পূর্ণ জিনিসগুলো শিখতে পারছি। ভাইয়া ওনার নাম কি জাভেদ কায়সার? না না, ওনার নাম হলো জাসদীপ দুর্দিত। জি, জাসদীপ দুর্দিত, ওনার নামটা একটু কঠিন। ওনার নামটা কঠিন, ফেসবুকেও পাবেন না, ইয়েতেও পাবেন না। উনি BITM এর ট্রেনিং করায়, এখন তো BITM এর ট্রেনিং গুলো বন্ধ আছে। আর ওনার একটা প্রতিষ্ঠান আছে পণ্ডিত, মানে উনি অসাধারণ শিখায়। আমি যাদের কাছ থেকে শিখছি, বাংলাদেশি কেউ এত সুন্দর শেখায় আরেকজন আছে, যদিও সেটা হচ্ছে হাসিন হায়দার। জঙ্কার ভাই, তামিম ভাই, ওনারাও অনেক শিখায়, কিন্তু ওনাদের ভিডিও গুলা আমরা ওইভাবে দেখি না। তামিম ভাই এত সুন্দর করে, মোটামুটি ভাই সবাই চলে আসছে এখন। আর আমি তাহলে ওইটা দেখে আপনাদেরকে রিডিং করে দিচ্ছি, বুঝছেন। দেখেন, ভেরিয়েবল ডিক্লেয়ার করতে গেলে শুরুতে অবশ্যই ডলার চিহ্ন থাকতে হবে। প্রথমে অবশ্যই কোনো ক্যারেক্টার ছোট হাতের A to Z এবং বড় হাতের A to Z থাকতে হবে। আমরা উদাহরণ হিসেবে তখন দেখছি। আর তারপরে হচ্ছে ডলার সিম্বলের পরে কোনো সংখ্যা নাম হিসাবে ব্যবহার করা যাবে না। যেমন $1, তারপরে দিলাম স্টুডেন্ট নেম, এইভাবে কিন্তু করা যাবে না। তারপরে অবশ্যই নামের মধ্যে আন্ডারস্কোর ছাড়া অন্য কোনো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যাবে না। যেমন হ্যাশ, তারপরে পার্সেন্টেজ, যোগ বিয়োগ, এগুলো ব্যবহার করা যাবে না। আর ভেরিয়েবল ডিক্লেয়ার করতে গেলে হাইফেন ব্যবহার করা যাবে কি? না, হাইফেন ব্যবহার করা যাবে, কিন্তু না করা ভালো। আন্ডারস্কোর ছাড়া অন্য কিছু ব্যবহার না করা ভালো, হাইফেন করা যাবে। আর আরেকটা জিনিস আপনারা করতে পারবেন না, যদি দুইটা সংখ্যার কোনো ভেরিয়েবল হয়, যেমন ফার্স্ট নেম, আমরা ওইখানে ফার্স্ট আর নেম আলাদা আলাদা লিখতে পারবো না, একসাথে লিখতে হবে। যদি আলাদা করতে চাই তাহলে আমাদেরকে দিতে হবে, কোনো একটা সিম্বল ইউজ করতে হবে। আমরা এই উদাহরণটা একটু তখন মিস করে গেছিলাম। স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন না? জি, দেখেন, ফার্স্ট নেমটা আমরা তখন কিভাবে লিখবো যদি কোনো দুইটা ইয়ার হয়। জি ভাই, এফ, আমার একটু বানান টানান ভুল হয়, এফ নেম এইভাবে লিখবো।
কিন্তু আমরা এইভাবে লিখতে পারবো না, অ্যাপ স্পেস নেম এইভাবে লেখা যাবে না, এইভাবে লিখলে ভুল হবে, ঠিক আছে? আমরা এটার বদলে স্পেসের বদলে আন্ডারস্কোর ব্যবহার করতে পারবো। না না, আমি নেট নাই তো ওইদিকে যাচ্ছি, বুঝতে পারছেন? কারেন্ট চলে গেছে। জি ভাইয়া। আর PHP ল্যাঙ্গুয়েজের রিজার্ভ কিওয়ার্ড গুলো আপনাদেরকে আমি অতগুলো কিওয়ার্ড আমার নিজেরও মুখস্থ থাকে না, লেখার সময় ইয়ে হয়, আমি রিজার্ভ কিওয়ার্ড গুলো বের করে আপনাদেরকে একটু বলে দিচ্ছি। কিওয়ার্ড গুলো মোটামুটি বেশ কিছু কিওয়ার্ড আছে, যেমন ব্রেক ইউজ করতে পারবেন না, ক্লোন, ডাই, তারপরে ইমপিডি, ইনসুইচ, ফাইনাল, গ্লোবাল, ইনক্লুড, আন্ডারস্কোর ওয়ান্স, তারপরে লিস্ট, প্রাইভেট, রিটার্ন, ট্রাই, XOR, and, abstract, callable, constant, do, int, while, finally, go to, namespace, protected, static, unset, yield, and তারপরে হচ্ছে ক্যাশ, ট্রাই, ইজ, ইফ, এগুলো মনে করেন যে আরো আছে, এগুলো আপনারা দেখে নিন, এটা গুগলে সার্চ দিলেই পাবেন, বুঝছেন? এগুলো ব্যবহার করা যাবে না, এগুলো আপনার খুব দরকার আছে। এখন ভেরিয়েবল ডিক্লেয়ারের মধ্যে আমরা যদিও কিছু জিনিস কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যে ভেরিয়েবল ডিক্লেয়ার করার নিয়ম জানি, তাই না? ভেরিয়েবল ডিক্লেয়ার করার নিয়ম জানি না? জি ভাইয়া। জি জানি। ভেরিয়েবল ডিক্লেয়ার করার নিয়ম জানি, তারপরে হচ্ছে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। গ্লোবাল ভেরিয়েবল সম্পর্কে আমরা জানি না, এই জিনিসটা হচ্ছে মনে রাখেন, পরে আমাকে মনে করাই দিবেন। যখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইউজ করব, কোন একটা সমস্যার সমাধান করব, তখন আমরা গ্লোবাল ভেরিয়েবলটা কি এটা নিয়ে আলোচনা করব। মনে থাকবে তো? জি ভাইয়া। এটা মনে করাই দিবেন, আপনাদের কিন্তু দায়িত্ব, আমি ভুলে গেলেও যাতে মনে করাই দেন। আর এখন আমরা যে জিনিসটা দেখব, এই ভেরিয়েবল যখন দেখে ফেলছি, তাহলে এখন ভেরিয়েবল ডিক্লারেশন যে ফাংশন গুলো আছে, ভেরিয়েবল হ্যান্ডলিং ফাংশন, এই ফাংশন গুলো আমরা দেখব, ঠিক আছে? জি ভাইয়া। ভেরিয়েবল হ্যান্ডলিং ফাংশন গুলো আমরা এখন PHP.NET থেকে একটু দেখব, আর এটা অনেক দরকারি। আমরা কি কোনো সফটওয়্যার ইনস্টল করব? হ্যালো, জি, আমরা কি কোনো সফটওয়্যার ইনস্টল করব? আমাদের তো কোনো সফটওয়্যার আপাতত ইনস্টল করার দরকার নাই, ঠিক আছে? আমরা যদি মোটামুটি, আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন, PHP.NET দেখতে পাচ্ছেন কিনা দেখেন তো? জি আসছে ভাইয়া। দেখতে পাচ্ছেন PHP.NET? জি জি পাচ্ছি। জি ভাইয়া। দেখতে যখন পাচ্ছেন, আমরা এখান থেকে ভেরিয়েবল ডিক্লারেশনের ভেরিয়েবল, ইন্টিজার টাইপ, ফ্লোট টাইপ, সব টাইপ ভেরিয়েবল আমরা দেখলাম না মোটামুটি। এখন হচ্ছে আমরা যে ফাংশন গুলো আছে, আপনারা একটু নোট করে নিলে ভালো হয়। খাতা কলম আছে পাশে? জি। খাতা কলম থাকলে সবাই একটু, ভাইয়া গুগলটাকে লিখে রাখি। বুঝতে পারলাম না। ভাই গুগল ডকে লিখে রাখি, একটা বট ক্রিয়েট করো নাকি বলেন? আপনারা একটু খাতা কলমে লেখেন, বুঝছেন? এটা খাতা কলমে লেখার দরকার আছে, যদি আশেপাশে থাকে। আমরা এখান থেকে দেখেন, প্রথম একটা ভেরিয়েবল আছে বুল ভ্যাল, এটা শিখবো, দেখতে পাচ্ছেন? তারপরে হচ্ছে ডাবল ভ্যাল, ক্লিয়ার দেখা যাচ্ছে কি? হ্যাঁ জি দেখা যাচ্ছে। তারপরে শিখবো হলো ইমপিটি, তারপরে শিখবো হলো ফ্লট ভ্যাল, তারপরে শিখবো হলো গেট টাইপ, তারপরে শিখবো হলো ইন ভ্যাল, তারপরে হলো ইজ অ্যারে, ইজ আন্ডারস্কোর বুল, ইজ আন্ডারস্কোর কলেবল, ইজ আন্ডারস্কোর কাউন্টেবল, তারপরে হচ্ছে ইজ আন্ডারস্কোর ডাবল,
is underscore float, is underscore int, int, is underscore integer, in underscore long, is underscore null, is underscore numeric, is underscore object, is underscore real, is underscore resource, is underscore scalar, is underscore string, তারপরে হচ্ছে isset, print underscore r, serialize, set type, str val, unserialize, unset, var dump, var এক্সপোর্টটা শিখবো না, তারপরে দেখে রাখবো। এখন আপনারা কে কে এটা মনে করেন যে ইয়ে করছেন, কে কে লিখছেন একটু দেখান আমাকে, ভিডিওতে শেয়ার দিয়ে দেখান যারা যারা লিখছেন। আমি স্ক্রিনশট নিয়ে নিছি। আপনি পুরো স্ক্রিনশট নিয়ে নিছেন, তাহলে তো চালাকি করলেন, লেখার কাজটা হলো না। জি আপনি যদি লিখতেন, আপনাকে লেখানোর উদ্দেশ্যটা লিখছি। কি জানেন? ওটা তো স্ক্রিনশট আমি নিজেও দিয়ে দিতে পারতাম, কিংবা আবার কপি করে পুরোটাই দিয়ে দিতে পারতাম। লেখার কারণটা হচ্ছিল আপনাকে একবার লিখলে এই ফাংশনের নামগুলো আপনার মাথায় ঢুকে যেত। তার মানে আপনি একটা ছোট্ট একটা ভুল করলেন, এটা করবেন না, বুঝছেন? ওকে এখন যাই হোক, আজকে করছেন, এরপরে যখন যেটা বলবো, লিখতে বললে লিখবেন, করতে বললে করবেন। কারণ যেহেতু আমরা এটা মুখস্থ করব না, কিন্তু এক সময় আমাদের এটা ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ হয়ে যাবে। আর কেউ লিখছেন? কেউ মনে হয় যে চলে গেল একজন নাকি? ভাই লিখছেন কে কে একটু দেখান, নাকি আবার স্ক্রিনশট থেকে বসে বসে এখন দেখে দেখে লিখতেছেন? আমার পড়ানোর স্টাইলটা হচ্ছে একটু বাজে, বুঝছেন? আমি একটু পেন বেশি দেই। নাকি কেউ লেখেন নাই সেটা বলেন। ভাইয়া আরেকবার বললে ভালো হতো, ঠিকভাবে লিখতে পারি। ভাইয়া আরেকবার বললে একটু ভালো হয়। আসলে আপনারা তখন কি করছেন আমি বলি, আমরাও তো এগুলা করে আসছি, সেটা হচ্ছে তো স্ক্রিনশটটা আছে, খামাখা লিখতে হবে কেন? কথা ঠিক বললাম? জি জান, আমি আরেকবার বলতেছি, আপনারা খাতা কলম নিয়ে রেডি হন। দেখেন, আমি আবার প্রথম থেকে বলতেছি। প্রথমটা দেখেন, ভুল ভ্যাল, ঠিক আছে? তারপরেরটা হচ্ছে ডাবল ভ্যাল, DOUBLEVAL। তারপরেরটা হচ্ছে ইমপিটি। তারপরেরটা হচ্ছে ফ্লোট ভ্যাল। তারপরে হচ্ছে গেট টাইপ। ওটা মনে হয় এমটি হবে না? এমটি এমটি মানে খালি, মানে এক একজনের প্রনাউন্সিয়েশন এক এক রকম হয়। তারপরে হচ্ছে ফ্লোট ভ্যালটা লিখছেন, তারপরে হলো গেট টাইপ,
তারপরে হলো ইনভ্যাল, তারপরে হচ্ছে ইজ আন্ডারস্কোর অ্যারে। এইগুলো মনে করেন যে যারা যা স্ক্রিনশট নিছেন, যেটুকু লিখেন বা না লিখেন এখন আর সমস্যা নাই, যেহেতু করে ফেলছেন প্রথমবার, এটা বাদ দিই। পরে আপনারা লিখে সবাই আমাকে নামগুলা হাতে খাতায় লিখে, বুঝছেন, একটা ছবি তুলে ওই ফেসবুকে যে গ্রুপটা আছে না, জি গ্রুপটাতে সবাই দিয়ে দিবেন। এটা লিখে তাহলে আমি প্রথম থেকে মোটামুটি ভেরিয়েবল গুলো একটু আলোচনা করি, যে কটা করা যায় নামাজের আগে, তারপরে আমরা ক্লাস শেষ দিব। ঠিক আছে। আমাকে তো মনে হয় দেখতে পাচ্ছেন না, আমি স্ক্রিন তো অফ করে রাখছি। আরেকজন আসলো, কি আসলো? ভিডিও চালু করে দিই নাহলে। দেখেন এই ফাংশনটা হচ্ছে প্রথম যে ফাংশনটা বললাম বুল ভ্যাল, এই ফাংশনটা আসলে কি করে, কিভাবে পড়তে হয় সেই বিষয়টা দেখি। তখন আলোচনা করছিলাম, অনেকে ছিল না। এখন হচ্ছে এই ওয়েবসাইটটা পড়ার নিয়মটা দেখেন। এটা হচ্ছে ফাংশনের নাম, ঠিক আছে? এই ফাংশনটা কোথায় কাজ করে, কোন কোন ভার্সন থেকে কাজ করে সেটা দেওয়া আছে। 5 থেকে উপরে PHP 7 পর্যন্ত কাজ করে। আর এটা হচ্ছে ফাংশনের নাম। এই ফাংশনটা কি করে, গেট দ্য বুলিয়ান ভ্যালু অফ এ ভেরিয়েবল। এটার মানেটা বুঝতে পারছেন তো? বুলিয়ান ভেরিয়েবল বাইর করে। আমি এখানে কি ধরনের, জি এখানে ভাই। ডিসক্রিপশনটাতে দেখেন, এটা হচ্ছে ফাংশনের নাম। আর এই ব্র্যাকেটের ভিতরে যা দিচ্ছি এটা হচ্ছে আমি একটা ভেরিয়েবল দিচ্ছি var, আর এই ভেরিয়েবলটার টাইপ যে কোনো টাইপ হইতে পারে, আর এর আউটপুটটা হবে বুল। বুল মানে বুলিয়ান হবে। দেখেন আমরা যদি এখানে একটা উদাহরণ দেখি, এই প্রথম লাইনটাতে দেখেন, দেখতে পাচ্ছেন? এটা সিলেক্ট করে দিলাম। জি ভাইয়া। দেখেন এখানে যেটা দিছে ইকো দিয়ে বলছে, জিরোটা ইনপুট নিচ্ছে আর কি। এটা একটা স্ট্রিং দিয়ে বুঝাইছে। বুল ভ্যাল ভিতরে দিছে জিরো, আমাকে বলতেছে কয় এটা যদি সত্য হয় তাহলে দেখাবে ট্রু, আর যদি মিথ্যা হয় তাহলে ফলস। আর এটা হচ্ছে নিউ লাইন। এখন দেখেন আমরা যদি এটার আউটপুট দেখি, তাহলে দেখেন জিরোটাকে বলছে ফলস, কারণ এটা মনে হয় সম্ভবত কিভাবে দিচ্ছে দেখেন। দ্বিতীয়টাতে দেখেন 42 দিছে ট্রু, 0.0 ফলস, 4.2 ট্রু। তার মানে এটা হচ্ছে এইটার সাথে আমাদের সিমিলার কিছু ভেরিয়েবল আছে। দেখেন এইটার সাথে আমাদের সিমিলার কিছু ভেরিয়েবল আছে, যেমন হচ্ছে ফ্লোট ভ্যাল, ইন্ট ভ্যাল, স্টিয়ার ভ্যাল, সেট টাইপ, ইজ বুল। এগুলো হচ্ছে আবার টাইপ জাকলিং। টাইপ জাকলিংটা হচ্ছে টাইপ নিজে নিজে জাকলিং করে দেয়। আমরা এখানে হচ্ছে ভেরিয়েবল গুলো দিয়ে বোঝার চেষ্টা করব, বুঝবো এবং কাজ করব। এটা কিন্তু বললাম একটা ক্লাস, মানে আমাদের ঘটনাটা সত্য হইলে আউটপুট দিবে, আর মিথ্যা হলে আউটপুট অন্যরকম দিবে। দেখেন আমরা দ্বিতীয় ভেরিয়েবলটা করতে আসি। এটা মনে হয় একবারে ক্লিয়ার হলো না, আরো ক্লিয়ার হবে। এই দ্বিতীয় ভেরিয়েবলটা যে এই যে ডাবল ডাবল ভ্যাল, এই ভেরিয়েবলটা বাদ দিয়ে দিছে। বাদ দিয়ে দিছে বলতে কি, এই দুইটা জিনিস হচ্ছে সেম ভেরিয়েবল। ফ্লোট ভ্যাল নামে একটা ভেরিয়েবল দেখছেন না, এই যে ভিতরে দেখা যাচ্ছে, এই দুটা হচ্ছে সেম, দুইটার কাজ একই। এটা হচ্ছে কি হচ্ছে মিক্স টাইপ নিবে, ফ্লোট টাইপের ডাটা বের করবে। এই দেখেন এই উদাহরণটা দেখেন, দেখতে পাচ্ছেন না? এই জি যে ভাইয়া। পুরো ডাটার সাথে একটু স্ট্রিং যোগ করা আছে না, দেখতে পাচ্ছেন শেষে TAC।
এইটাকে যদি আমি ফ্লোট ভ্যালের ভিতরে পাঠাই দেই, জি ভাইয়া। ফ্লোট ভ্যালের ভিতরে যদি দিয়ে দেই ডাটাটা, দেখছেন, তা আউটপুট দিছে হলো শুধুমাত্র জি জি। সামনে বি বাদ দিয়ে। এই ফাংশনটার কাজ হচ্ছে এটা। শুধুমাত্র ফ্লোট ভ্যালু। হ্যাঁ, কিন্তু যদি এই দ্বিতীয় উদাহরণটাতে দেখেন, যদি সামনে কোনো স্ট্রিং থাকে সেক্ষেত্রে কিন্তু দিলে পরে শুধুমাত্র আউটপুট দিবে 0। বুঝতে পারছেন? সামনে কিন্তু জিরো মানে কি এখানে ফ্লোট দিবে নাকি এটা ইন্টিজার হিসেবে দিবে? না, এখানে ডাটা টাইপ আপনি যে কোনোটা দিতে পারবেন, এটা শুধুমাত্র ফ্লোট ভ্যালুটাকে আলাদা করবে। আপনি যদি কোনো একটা ইন্টিজার ভ্যালু দেন তাইলে মনে করেন যে ওটাকে 0.00 বানাই দিবে পরে। আচ্ছা, এখন এই জিরোটা কি মানে ফ্লোট হইছে? জিরোটা ফ্লোট তো, জিরোটাকে আপনি যে কোনো জিনিসে দিতে পারেন, 0.00 আর 0, মানে এটাতে আসলে ফ্লোট হয় নাই, এটা মূলত হচ্ছে কোনো আউটপুট দিচ্ছে না। আচ্ছা আচ্ছা, এটা তো স্ট্রিং, সেই জি থেকে কোনো কিছু করতেছে না। আমরা এটাতে মূলত চেক করতেছি এই ভেরিয়েবলটাকে ফ্লোট কিনা, মূলত চেক করতেছে দা ফ্লোট ভ্যালু অফ দা ভেরিয়েবল, ভেরিয়েবলটার ভিতরে যে আমি যে ইয়েটা দিছি এটা ফ্লোট টাইপ কিনা, ফ্লোট কিনা। ফ্লোট হলে প্রথম এক্সাম্পলে ছিল না ভাইয়া? যে বুঝতে পারি নাই। প্রথম এক্সাম্পল যেটা এটার মধ্যে ছিল প্রথমে 1.2.34 যেটা লাস্টে যেটা এটা কি স্ট্রিং না? এটা স্ট্রিং, কিন্তু পিএসপি এর একটা মজার জিনিসটা হচ্ছে কি জানেন, এরা হচ্ছে টাইপ জি জাকলিং করতে পারে। এই সামনেরটুকু যখন আমরা এইটাকে ইউজ করছি তখন এই সামনেরটুকুকে সে ফ্লোট ভেরিয়েবল হিসাবে কাউন্ট করে নিছে, এটা বাদ দিয়ে দিছে, বি বাদ দিয়ে দিছে। বুঝতে পারছেন? জি। এইটাই হচ্ছে পিএসপি এর হলো মজার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই দুটোই বলি যে অনেক মজার। আর ফ্লোট ভ্যাল তাহলে গেল, আমরা এমটি বাদ দিছি, তাই না? আর ডাবল আর ফ্লোট কিন্তু একই জিনিস। এইখানে দেখেন, আমরা যে কোনো একটা ডিটারমাইন করছি সেই ভেরিয়েবলটা কি খালি কিনা, কোনো কিছু নাই এরকম কিনা, আমরা এটা চেক করবো এই ভেরিয়েবলটার মাধ্যমে। এইগুলা হচ্ছে আমাদের অনেক সময় করতে হয়, ডাটাবেস থেকে ডাটা আনলাম, আসলো কিনা সেটা চেক করে দেখতে হয়, কিংবা কোনো একটা কন্ডিশন দিলাম যে আমার ডাটাবেসে যদি ডাটা থাকে তাইলে আমার এই কথাটা সত্য হবে, আর যদি না থাকে তাহলে অন্য একটা প্রসেস হবে। সেই জিনিসগুলো করার জন্য এই ফাংশনগুলো ইউজ করা হয়। দেখেন, উদাহরণ 1 থেকে মনে হয় 2টা ভালো হবে। দেখেন, এই যে সামথিং, এটা এমটি কিনা চেক করে দেখাইছে, সবগুলাতে বলছে পিএসসি 5 এর জন্য বলছে যে খালি। কারণ আমরা এখানে একটু অন্যভাবে দিচ্ছি, আমরা পিএসপি 5.4 এর জন্য আলাদা একটা আউটপুট আসে, দুই ভার্সনের জন্য দুই রকম। পিএসসি 5.3 এর জন্য সব আপনার ফলস আসতেছে, বুঝছেন? কিন্তু 5.4 এর উপরে যদি যান তাহলে আপনার আসতেছে, প্রথমটা হচ্ছে বলতেছে ট্রু, এটার ভিতরে কিছু আছে, তারপরে এটাতে অ্যারে হিসাবে দিছে। আরেকটা ভালো উদাহরণে গেলে আপনারা আরো ক্লিয়ার বুঝতে পারবেন। এটা হচ্ছে ভালো উদাহরণটা, এখানের উদাহরণটা একটু কমপ্লেক্স, এইটা একটু মনে রাখেন, বুঝছেন? এটার একটা ভালো উদাহরণ আমি আপনাকে করে দেবো, আমার জ্যামটা ইনস্টল করা নাই এটাতে, এটা আমি আরেকটা পিসিতে বসছি তো, নাহলে রান করে দেখাই দিতাম। এটা মনে রাখেন, নোট করে রাখেন। এখানকার উদাহরণটা আপনাদের বোঝার মতো না, একটু কষ্ট হবে বুঝতে, সহজ উদাহরণ দেখাইতে হবে। শর্ট বেল গেল, তারপর হলো এই যে গেট টাইপ। আমি একটা পিএসপি তো অটো ভেরিয়েবল ডিক্লেয়ার হয় না, তাই তো? শুনতে পাচ্ছেন সবাই?
জি ভাইয়া। হ্যাঁ, শুনতে হচ্ছে। এসকিউট ভেরিয়েবল টাইপটা তো অটো হয়ে যায় তাই না? আমি খালি লিখে দিলাম ইন্টিজার জি সংখ্যা দিলাম ইন্টিজার হয়ে যাচ্ছে, আমার আগে টাইপ সিলেক্ট করতে হয় না। আমার যদি কখনো যদি টাইপটা জানার দরকার পড়ে যে এটা আসলে কোন টাইপের ভেরিয়েবল, সেটা যদি জানার দরকার পড়ে তাহলে আমাদেরকে কি করতে হবে না, জানতে জি হবে তো। তো সেটার জন্য আমরা ইউজ করতে পারি গেট টাইপ নামে যে ভেরিয়েবল হ্যান্ডলিং ফাংশন আছে, এটার ইনপুট হবে যে কোনো ভেরিয়েবল ইনপুট নিতে পারে আর আউটপুট দিবে একটা স্ট্রিং। এখন আমরা এটার এখন ভাইয়া ভার্বাল বা গেট টাইপের মধ্যে পার্থক্যটা কি? কোনটা ভার্বাল বা একটা আছে না, ভার্বাল আর গেট টাইপ, যখন আপনি দুইটা আউটপুট দেখাবেন তখনই বুঝতে পারবেন তফাৎটা কি। দুইটার আউটপুটটা যখন দেখবেন তখনই বুঝতে পারবেন। এই যে এইটাতে যখন দিছে দেখেন, এটা একটা অ্যারে দিয়ে ফর লুপ চালাই দিছে, বুঝছেন? ফর ইচ লুপ চালাইছে। এইখানে আসে প্রথমবার আসে চেক করতেছে, এই যে অ্যারেটাকে প্রথমবার এসে গেট টাইপ দিয়ে চেক করতেছে ভ্যালুটা দিয়ে, এ বলে দিছে যে ইন্টিজার প্রথমবার। আর পরেরটাতে দেখেন 1 পয়েন্ট দিয়ে কিছু দেয় নাই, তখন আসে বলতেছে ডাবল, তারপরে দিছে নাল। ঠিক আছে, দেখতে পাচ্ছেন? জি তখন বলতেছে এটা নাল টাইপের ডাটা। তারপরে দিছে নিউ এসটিডি ক্লাস, এটাকে বলতেছে একটা অবজেক্ট। আবার এই যে কোটেশনের ভিতরে দিছে ফু, তখন আসে বলতেছে স্ট্রিং। তার মানে এটাতে শুধুমাত্র আপনার খালি টাইপটাই বলে দিচ্ছে কোন টাইপের, ইন্টিজার কিনা স্ট্রিং না ডাবল না অবজেক্ট। বুঝতে পারছেন? জি এখন ভাইয়া। এর সাথে আপনারা ভার দাম বললেন, ভার দামটা দেখেন নিচে আসেন, ভার দামটাই কি বলে? একটু নেট স্পিড কমের কারণে স্লো হয়ে যাচ্ছে, আমি ভার দামটা দেখি। এই ওয়েবসাইটে এগুলো কিন্তু পড়া খুবই গুরুত্বপূর্ণ, বুঝছেন? এই জন্য কিন্তু আমি এগুলাতে জোর দিচ্ছি আপনাদেরকে। জি কারণ ভাইয়া। কাজ শিখাইয়া লাভ নাই। কাজ শিখাইলে ওই যে আমি একটা কথা বলি সব সময়, যে আমাদের দেশের প্রোগ্রামাররা হয় প্রতিবন্ধী প্রোগ্রামার, কিছু কিছু, সবাই না। আমরা কি করি, হয়তো ডাটাবেজে ডাটা ইনসার্ট আপডেট ডিলিট করতে পারি, ছোট্ট একটা সফটওয়্যার বানাইতে পারি, কিন্তু আমরা ওই নির্দিষ্ট লেভেল পর্যন্ত যাইতে পারি না। এটা চালু এখন হলো না কেন? আমি মোটামুটি এইভাবে পড়ানোর চেষ্টা করব, আপনাদের হয়তো প্রথম দিকে একটু বিরক্তিকর লাগবে, একটু ধৈর্য ধরে চেষ্টা করেন, আর মনে হয় যে ভালো কিছু শিখতে পারবেন। এই ওয়েবসাইটটা পড়াও মনে করেন যে মানুষ 2 বছর 3 বছর পরে যা শিখতে পারে। দেখেন এইটাতে কিভাবে আসছে, দেখেন ভার দাম যখন দিছে, দুইটার মধ্যে তফাৎ দেখেন, ভার দাম এবং গেট টাইপ যেটা দেখলেন, এটা হচ্ছে একটা অ্যারে, অ্যারে ডিক্লেয়ার করছে, অ্যারের ভিতরে অ্যারে আবার ভ্যালু দিছে। এখানে আপনার দিছে অ্যারে দিছে আপনার, এটা হচ্ছে অ্যারের ইনডেক্স হচ্ছে মোট 3টা, একটা অ্যারের ভিতরে 1 2 আর একটা অ্যারে দিছে, এই জন্য মোট 3টা ইনডেক্স এই অ্যারেটার ভিতরে। ঠিক আছে, 0 1 2। আর এই ভিতরে যে আরেকটা অ্যারে দিছে, এর ভিতরে হচ্ছে 3টা স্ট্রিং আছে। দেখেন আপনাকে কি বলছে, প্রথমে অ্যারে দিয়ে প্রথম ইনডেক্সে বলছে যে এটা হলো ইন্টিজার ভ্যালু INT, ইন্টিজার 1। তারপরে দ্বিতীয় ইনডেক্স মানে 1 এক নাম্বার ইনডেক্স, সেটাতে যা বলতেছে ইন্টিজার 2। তৃতীয় ইনডেক্স মানে 2 নাম্বার মানে তৃতীয় ইনডেক্স, আমরা তো 0 থেকে শুরু করে এখানে নাম্বার হিসেবে 2 আসবে। তৃতীয় ইনডেক্সে এসে বলতেছে এখানে আছে একটা অ্যারে, যে অ্যারেটাতে আরো 3টা ইনডেক্স আছে, সেই ইনডেক্সটা কি 0 নাম্বার ইনডেক্সে একটা স্ট্রিং আছে যেটা হলো A। তারপরে 1 নাম্বার ইনডেক্সে একটা স্ট্রিং আছে যেটা হলো B। তারপরে 2 নাম্বার ইন্ডেক্সে একটা স্ট্রিং আছে C। বার দাম এবং সেট মানে সেট টাইপের মানে গেট টাইপের তফাৎটা তো বুঝতে পারলেন নাকি?
বুঝতে পারছেন তো সবাই? খুব ভালোভাবে বুঝছি। এই হচ্ছে তফাৎ। আর আমরা এর আগে কোথায় ছিলাম? গেট টাইপ। তারপরে যাই হলো ইনভেল। ইনভেলটাও হচ্ছে আপনার গেট টাইপ হচ্ছে ভ্যালুটা ইন্টিজার ভ্যালু কিনা সেটা বের করবে। আর আউটপুটটা দেখি আমরা। দেখেন এই যে এইখানে দেখেন, এটা সুন্দরভাবে বুঝতে পারবেন। দেখেন প্রথমে উদাহরণটা দেখেন, একটু আমি ভুলে গেছি আপনাদেরকে এইটা জিনিস বলতে, এইটুক তো বলা লাগে। এটা হচ্ছে আপনার ফাংশনের নাম, আর এখানে হচ্ছে ভেরিয়েবল, কি ধরনের ভেরিয়েবল নিবে, আর এটা হচ্ছে বেস হচ্ছে কতটুকু কি, আর আউটপুটটা কি হবে। আউটপুটটা হবে ইন্টিজার। ঠিক আছে? দেখেন আমরা এখানে দেখেন বলে দেখেন ইনভ্যাল 42 দিছে, আউটপুট 42 দিছে, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। তারপরে ইনভ্যাল 4.2 আউটপুট দিছে 4, দেখতে পাচ্ছেন? জি তারপরে দেখেন ইনভ্যাল দিয়ে স্ট্রিং, কিন্তু এটা এই 42টা কিন্তু স্ট্রিং। জি আউটপুট দিছে শুধু 42। ইনভ্যাল প্লাস 42 মানে যোগের 42, আউটপুট দিছে 42। আবার ইনভ্যাল মাইনাস 42 আউটপুট দিছে মাইনাস 42, কারণ মাইনাস সামনে রাখতে হয়, আর ইয়াটা না রাখলে কিছুই হয় না। প্লাস রাখলেও যায়, না রাখলেও তাই। তারপরে ইনভ্যাল 042 042 এটাকে আসছে 34। আর এইটা আসার কারণ কি, এটা মনে হয় হেক্সাডেসিমাল নাম্বারে কনভার্ট করে এখানে আনছে, নাম্বার কনভার্সনের ব্যাপার আছে। আর এটা দেখেন ইনভ্যাল দিছে 042, এখানে শুধু 42 দিছে। আর এইটা হচ্ছে স্ট্রিং টাইপের। কোটেশনের ভিতর দিছে। এইটা দেখেন, এইটা একটা নাম্বার দিছে, এটা এ বি সি ডি ই, এটা হেক্সাডেসিমাল একটা নাম্বার দিছে, সেটাকে সে কনভার্ট করে একটা ইন্টিজার ভ্যালু দিছে, ঠিক দেখছেন? জি আর ভাইয়া। এটা হচ্ছে স্ট্রিং এর ভিতরে স্ট্রিং, এই জন্য কি করছে, প্রথমটা নিছে, আর ওই যে ই এর আগে একটাতে দেখাইছিলাম না, সামনের অক্ষর স্লাইস করে ফালাই দেয়, ওই যে ইন্টিজারের ভিতরে জি ভাইয়া। মাত্র প্রথমটা নিয়ে নিছে, বাকি বি বাদ দিয়ে দিছে, ওইরকম এটা। তারপরে এটা একটা নাম্বার, এটা মনে হয় আক্সিং কোড যে আছে সেই কোডটা, সেটা ডেসিমেল ভ্যালু বের করছে, এইটা ডেসিমেল ভ্যালু দিছে। আর এইটা দিতে পারে নাই কেন জানেন? ইনভ্যালে একটা নির্দিষ্ট ইন্টিজার নাম্বারের একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে যে এতগুলা ক্যারেক্টার আমরা ইউজ করতে পারবো, এত থেকে শুরু করে এত পর্যন্ত যাইতে পারবো, ওই লিমিটের বাইরে চলে গেছে। মোটামুটি তো বুঝতে পারছেন। আবার এই দেখেন এখানে অ্যারে দিছে, এটার আউটপুট দিছে 0, এখানে অ্যারে দিছে, অ্যারেটাকে কাউন্ট করছে, এখানে ফলস দিছে, আউটপুট 0, 2 দিছে, 2 মানে 1, সেজন্য আউটপুট দিছে 1। ক্লিয়ার? জি ভাইয়া। ক্লিয়ার হলে বলো। তারপরে দেখেন ইজ অ্যারে, বুঝতে না পারলে কোশ্চেন করবেন, আমি চেষ্টা করব বলার জন্য। দেখেন এইটা হলো ইজ অ্যারে, আমাদের অনেক সময় শুনতে পাচ্ছি না, পরে শুনবো। দেখেন আমাদের হলো এই যে ইজ অ্যারেটা, এটা দিয়ে আসলে কি করে, আমরা চেক করব কোন একটা অ্যারে কি অ্যারে কিনা, মানে আমরা যে ভেরিয়েবলে ডিক্লেয়ার করছি এ কি অ্যারে কিনা, এটা চেক করতে হবে, বুঝছেন? আমরা যদি চেক করতে যাই, এখানে ফাংশনের নামটা আছে, নিচে দেখেন ইজ অ্যারে ভেরিয়েবল হিসাবে, এখানে আমি যে কোনো ধরনের ভেরিয়েবল নিতে পারবো, আউটপুট দিবে বুলিয়ান মানে 0 আর 1। তাহলে আমরা উদাহরণে চলে আসি। দেখেন প্রথম উদাহরণটা দেখেন, এটা কিন্তু একটা অ্যারে,
আর এইটা হচ্ছে এই লাইনটাতে লিখছে ইফ ইজ স্টেটমেন্ট লিখছেন না কখনো? ইফ জি ইজ জি ভাইয়া। হ্যাঁ, ওইটার হচ্ছে শর্ট ফর্ম। মানে ইফ এটা যদি ট্রু হয় তাইলে এইটা, আর ইলস হলো এইটা আউটপুট। যাতে ইফ এটা যদি ইয়েস হয়, মানে ইয়েসটা যদি ঠিক হয়, মানে রেজাল্ট আসে, তাহলে হয় অ্যারে বলবে, আর না আসলে অ্যারে না সেটা বলবে। দেখেন এটাকে যদি আমরা রান করাই তাহলে আমাদের আউটপুট আসবে অ্যারে, কারণ এটা তো আমাদের অ্যারে, আমরা চোখেই দেখতেছি। আর নিচেরটা দেখেন এটা স্ট্রিং, ঠিক আছে? এটাকে যদি এই লাইনে আউটপুট আনি তাহলে আমাদেরকে আউটপুট দিবে এটা হচ্ছে অ্যারে না। আর অ্যারে না মানে হচ্ছে উপরেরটা হচ্ছে 1, নিচেরটা হচ্ছে 0, আউটপুট দিবে। ক্লিয়ার? জি ভাইয়া একটা কোশ্চেন আছে, এটা হলো যে আরেকটু উপরে যান, আরেকটু উপরে, হ্যাঁ এই যে এখানে, হ্যাঁ আরেকটু উপরে যাবে, এই যে ইজ এর মধ্যে মিক্সড ভেরিয়েবল আগে যে মিক্সড, এই মিক্সড এর মানে কি? এই মিক্সটার মানে হচ্ছে এখানে আপনি অ্যারে দিতে পারবেন। পিএসপি এর যে 8টা ডাটা টাইপ আছে সেগুলা সবগুলা ইনপুট দিতে পারবেন। মিক্সড মানে হলো এটা। আবার কোন কোন ফাংশনে দেওয়া থাকবে মিক্সডের জায়গায় শুধুমাত্র ইন্ট দেওয়া থাকবে, তার মানে ওই ফাংশনে শুধুমাত্র আপনি ইন্টিজার ভ্যালু ইনপুট করতে পারবেন। মিক্সড মানে সবগুলাই পারবেন। আর যদি কোনোটাতে অন্য কিছু দেওয়া থাকে তাইলে আপনাকে ওইটা ইউজ করতে হবে যেটা দেওয়া থাকবে, মিক্স যদি না থাকে। এখন দেখেন ইজ বুল, আমরা কোনো একটা বুলিয়ান টাইপের ভেরিয়েবল কিংবা ডিক্লেয়ার করছি, কিংবা আমরা কোনো জায়গায় কাজ করব, যে শুধুমাত্র যদি বুলিয়ান টাইপের কোনো কিছু হয় তাইলে আমাদের আউটপুটটা আসবে, তাছাড়া আসবে না। বুঝতে পারছেন? এটাতে আপনি ইনপুট হিসেবে যে কোনো কিছু দিতে পারবেন, আউটপুট দেবে সে বুলিয়ান, বলবে যে হ্যাঁ এটা বুলিয়ান কি বুলিয়ান না। তো আমরা যদি উদাহরণটা আচ্ছা মিক্সটা কি উল্লেখ করতে হবে? কোনো উল্লেখ করা তো দরকার নাই, এটা জানলেই তো যথেষ্ট। এটা হচ্ছে আপনাকে বোঝার জন্য, এটা পরে যখন বুঝবেন মিক্সড মানে হচ্ছে আপনি এটার ভিতরে যে কোনো ধরনের ভেরিয়েবল ইনপুট দিতে পারবেন। বুঝতে পারছেন? জি ভাইয়া। মিক্সড মানে ওটাতে আপনি ইন্টিজার দিতে পারবেন, বুলিয়ান দিতে পারবেন, অ্যারে দিতে পারবেন, রিসোর্স দিতে পারবেন, তারপরে নাল টাইপ দিতে পারবেন, অবজেক্ট দিতে পারবেন, ফ্লোট দিতে পারবেন, স্ট্রিং দিতে পারবেন। মানে পিএসপি এর 8টা যে ভেরিয়েবল ডিক্লারেশনের নিয়ম আছে, 8টা ভেরিয়েবল সবগুলাই দিতে পারবেন। বুঝতে পারছেন? জি ভাইয়া। তাহলে এখন উদাহরণটা দেখি। এই দেখেন এখানে ট্রু ফলস দিয়ে সুন্দরভাবে বলছে। যদি প্রথম উদাহরণটা দেখেন, ইজ বাইরে যাই 10 মিনিট দেরি করে শেষ করে বের হই। এটা হচ্ছে ট্রু ফলস দিয়ে বুঝাইছে যে এখানে যদি আসে, আসলে আউটপুটটা কি আসবে। এখানে যদি ইজ বল দেই, আমি এই পুরো ফাংশনটা এইটা পড়ার দরকার নাই, ঠিক আছে? আপনি শুধুমাত্র যদি ইজ বল দেই, দেখেন উপরেরটা হচ্ছে বুলিয়ান, আউটপুট আসবে 1, আর নিচেরটা কিন্তু বুলিয়ান নিচ্ছে না, এটাকে ইন্টিজার হিসাবে নিচ্ছে, এটার আউটপুট আসবে 0। বুঝতে পারছেন? ফলস মানে তো জিরো জানতাম। হ্যাঁ, মানে ওইটা হচ্ছে 0 আসবে। ফলস মানে এইটাকে আমি ফলস মানে আপনি 0 জানতেছেন, কিন্তু আমি এই ফাংশনটাতে কি চেক করতেছি, বুঝতে পারছেন? এই ভেরিয়েবলটা কি বুলিয়ান কিনা। হ্যাঁ। ফলস মানে 0 এটা জানেন, ঠিক আছে, কিন্তু এটাতে বলবে যে হ্যাঁ আপনার এই যে এটা ইউজ করছেন ভেরিয়েবলটা, এটা হচ্ছে বুলিয়ান। বুলিয়ান ইউজ করছেন মানে এই আউটপুট দিবে 1, মানে বলবে যে ওইটা বুলিয়ান টাইপের ভেরিয়েবল। বুঝতে পারছেন? আচ্ছা। এইখানে যদি ট্রু ইউজ করেন, টি আর ইউ এ, ট্রু ইউজ করলে এটাতে 1ই দেখাবে, কারণ বলবে যে এটা বুলিয়ান টাইপ। কিংবা অন্য কোনো কিছু যদি ইউজ করেন, এখানে যদি 10 ইউজ করেন, তাইলে এই ফাংশনটার ভিতরে যখন দিবেন তখন সে আউটপুট দিবে 0, বলবে যে ওটা বুলিয়ান না। কিংবা কোনো একটা স্ট্রিং যদি ইউজ করেন, তাহলে বলবে যে এটা একটা বুলিয়ান না, মানে আপনি যে বুলিয়ান চাচ্ছেন এটা সেই বুলিয়ান না।
বুঝতে পারছেন? জি ভাইয়া। আজকে তাহলে এ পর্যন্তই শেষ করি। আর পরের দিন আপনারা টাইম কবে নেবেন?